হ্যালো। ওকে, তোমাদেরকে আমি 8.3-এর একটা সৃজনশীল দিয়েছিলাম আগের ক্লাসে, কিন্তু কেউ আমাকে সৃজনশীলটা করে দেখাতে পারলা না। আমি বুঝলাম না কেন পারো নাই। আর সৃজনশীলটা আমি দেখো একটু হিন্টস দিই, তোমরা যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বলবা, আবার চেষ্টা করবা। যেমন হলো যে 8.2-এর 1 নং অনুশীলনী, 8.2 অনুশীলনীর 1 নং প্রশ্নটাই হলো যে তোমাদের ওই সৃজনশীলের ক্ষয়ের সমাধান। তারপর আরেকটা হলো যে 8.3-এর ওই দিন যে তোমাদেরকে 3 নং প্রশ্নটা যে সমাধান করেছিলাম, সেটা হলো যে সৃজনশীলের গ নংটার সমাধান। তোমরা কি করবা, এই যে সৃজনশীলটা আবার চেষ্টা করবা, না পারলে অবশ্যই বলবা, তা না হলে আমি পরের ক্লাসে এটা সমাধান দিয়ে দিব। ওকে, এখন দেখো আমরা কি কাজ করব। আমাদের 8.3-এর অনুশীলনী প্রশ্ন হলো যে 6-7 সমাধান এখনো করি নাই। তাহলে এটা হলো যে আমাদেরকে দুইটা আমাদের বাকি আছে 8.3-এর। এই 8.3-এর দুইটা সমাধান যদি কমপ্লিট করতে পারি, তাহলে তোমাদের 8.2 এবং 8.3-এর উপর একটা এমসিকিউ পরীক্ষা নিব। ওকে, এখন দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, আমরা ওই 6 নম্বর প্রশ্নটা একটু বুঝবো আর প্রমাণটা কমপ্লিট করবো। ওকে, দেখো দেখো সাধারণ নির্বাচনটা আমাদের কি বললো, সমান সমান ভূমির উপর অবস্থিত যে কোনো দুটি ত্রিভুজের শিরোকোণটা সম্পূরক হলে প্রমাণ করো যে তাদের পরিবৃত্তদ্বয় সমান হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই প্রমাণটা করার জন্য ধরো দুইটা বৃত্ত নিই। হ্যাঁ, এই দুইটা বৃত্ত নেওয়ার পর এখানে কি করি, দুটোটা বৃত্তকে আমি চিহ্নিত করি। দুটোটা বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র হলো, এটার কেন্দ্র হলো যে পি, আর এটার কেন্দ্র হলো যে কিউ। তাহলে চিহ্নিত করলাম। এরপর কাজ করব কি, আমি সমান ভূমি নিয়ে, ধরো হলো যে আমি সমান ভূমি নিয়ে একটা কাজ করব কি, ত্রিভুজ অঙ্কন করব। ধরো দুইটার ক্ষেত্রে হলো যে সমান ভূমি, এটার জন্য হলো যে ধরো একটু করে নিলাম ভূমি, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ওই ত্রিভুজের নাম দিই এ, এটা হলো যে বি, এটা হলো যে সি। সেম ভাবে এখানে একটা কাজ করবো কি, সমান ভূমি বিসি সমান করে এখানে আমি কি করব, একটা ভূমি অঙ্কন করবো ইএফ। এখানে একটা ত্রিভুজ হবে ডি ই এফ, হলো যে আমাদের কি একটা ত্রিভুজ। ওকে, দুইটা ত্রিভুজ পাচ্ছি, এবিসি একটা ত্রিভুজ, ডিএফ আর একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের বলে দিচ্ছে কি প্রশ্নে সমান সমান ভূমির উপর, তার মানে সমান ভূমি বিসি সমান করে ইএফ সমান ভূমি নিলাম। নেওয়ার পর বলতেছে যে কোনো দুইটি ত্রিভুজের, এই যে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে শিরোকোণ। আচ্ছা, ওকে, এখন আমাদেরকে বুঝতে হবে যেখানে যে বললো যে শিরোকোণ দ্বয়, শিরোকোণ দ্বয় মানে দুইটা ত্রিভুজের শিরোকোণ আছে। তার মানে শিরোকোণ অবশ্যই হইতে হবে কি, ত্রিভুজের ক্ষেত্রে শিরোকোণ হবে। দেখো শিরোকোণের সংখ্যাটা হলো যে কিরকম, যে কোনো ত্রিভুজের শীর্ষে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলবো যে শিরোকোণ। এভাবে অনেকে সংখ্যাটা এভাবেও দেয়, আবার আরেকভাবে সংখ্যাটা দেওয়া যায়। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহুর অন্তর্ভুক্ত যে কোণ উৎপন্ন হয় তাকে অনেকে বলে যে শিরোকোণ বলে। তাহলে আমাদের এখানে আপাতত বোঝার জন্য আমি কি করলাম, এই দুইটা ত্রিভুজের শীর্ষ অর্থাৎ শীর্ষে দেখো এখানে একটা কোণ, এখানে একটা কি কোণ উৎপন্ন হলো, তাহলে এই দুইটাকে আমি বলতেছি শিরোকোণ। ওকে, এরপর বলতেছি কি সম্পূরক। সম্পূরক দেখো সম্পূরক জিনিসটা কি, সম্পূরক হলো দুইটি, অর্থাৎ হলো যে কোণের পরিমাণ, দুইটি কোণের পরিমাণ 180 ডিগ্রি হলে তখন একটি কোণকে অপরটির সম্পূরক বলে। ওকে, তার মানে আমি বুঝতেছি শিরোকোণ যেহেতু কোণ এ আর কোণ ডি, তাহলে দুইটি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। ওকে, বুঝতে পারছো তো কেন 180 ডিগ্রি, কারণ সম্পূরক বলে দিয়েছে। তাহলে সম্পূরক হলে প্রমাণ করো যে তাদের পরিবৃত্তদ্বয় সমান। তাদের বলতে কি বোঝাচ্ছে, এটা কোশ্চেন না। তাদের বলতে বোঝাচ্ছে এই যে এবিসি ত্রিভুজ আর ডিএফ ত্রিভুজকে বোঝাচ্ছে, মানে তাদের দ্বারা এবিসি আর ডিএফ ত্রিভুজকে বোঝাচ্ছে। বলতেছে দুইটা ত্রিভুজ কি হবে, পরিবৃত্ত হবে। তাহলে পরিবৃত্ত হলে কি হবে, আবার সমান হবে। ওকে, এটি হলো যে আমাদের কি সাধারণ নির্বাচন। বুঝতে পারছো তো? ওকে, তারপর আমরা কি করবো, এখন বিশেষ নির্বাচনে আসবো। দেখো বিশেষ নির্বাচন কি লিখতে হবে সেটা তো তোমরা সবাই জানো। আমাদের সাধারণ নির্বাচন যেটা আছে সেটাকে হলো যে কি আমরা অর্থাৎ চিত্রের মাধ্যমে বুঝাই লিখবো। তাহলে বিশেষ নির্বাচন লিখবো কি, মনে করি এবিসি ত্রিভুজ ও ডিইএফ ত্রিভুজ দুইটির ভূমি বিসি সমান ইএফ, এটা বলা যায় প্রশ্ন অনুসারে। শিরোকোণ দ্বয় যথাক্রমে, শিরোকোণ কোনটা বলে দিলাম আগে, এ ডি, এই যে বুঝলাম। সম্পূরক তাহলে কি হবে, কোণ এ প্লাস কোণ ডি কত বলা যাবে, দুই সমকোণ বা 180 ডিগ্রি বলা যাবে। তো তাহলে প্রমাণ করতে হবে যে কি ত্রিভুজ দ্বয়ের পরিবৃত্তদ্বয় সমান। তাহলে বলা যাচ্ছে কি ত্রিভুজ দ্বয়ের পরিবৃত্ত দিকে সমান। এটাকে অন্যভাবে বললে কিভাবে বলা যাবে, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত সমান ত্রিভুজ ডিএফ এর পরিবৃত্ত। ক্লিয়ার? ওকে,
আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হইলো। এখন দেখো আমাদের কি করতে হবে, প্রমাণটা শুরু করতে হবে। তাহলে প্রমাণ কিভাবে শুরু করব? প্রমাণ শুরু করার জন্য আমরা একটা কাজ করব কি, এই যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে কি, চাপ দ্বারা চিহ্নিত করতে হবে। তাহলে বি সি, এই যে এখানে আমরা কি একটা বিন্দু দিয়ে এটাকে চাপ দ্বারা চিহ্নিত করি। ধরো এখানে আমি কি কাজ করলাম, এইচ দ্বারা চিহ্নিত করলাম, বি এইচ এফ এখানে আমি চাপ দ্বারা চিহ্নিত করছি। ওকে, এরপর ই এফ, এই যে এ পাশে কি করবো, আমি এটাকে চিহ্নিত করব। তাহলে ধরো এটাকে আমি চিহ্নিত করলাম আর দ্বারা চিহ্নিত করে দিলাম। ওকে, কারণ এটা আমাদের প্রমাণ করতে লাগবে। দেখো আমি তাহলে একটু আবার বলতেছি, প্রমাণটা হলো যে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি এইচ সি চাপের উপর অবস্থিত। দেখো বি এইচ সি যদি চাপ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই, দুইটা কোণ পাই না? উপপাদ্য বিষয় আমরা পড়েছিলাম, দুইটা কোণ কি, একটা কেন্দ্রস্থ আর একটা কি বৃত্তস্থ। তাহলে দেখো বি এইচ সি চাপ যদি হয় তাহলে এক্ষেত্রে কি একটা কেন্দ্রস্থ কোণ পাবো। ওকে, তাহলে দেখো আমি একটু খেয়াল করো, এই যেখানে একটা কি কেন্দ্রস্থ কোণ পাচ্ছি। আচ্ছা বলো তো কেন্দ্রস্থ কি কোনটা হবে, এটা হবে নাকি নিচেরটা হবে? অবশ্যই নিচেরটা হবে, আমরা এরকম কি উপপাদ্য বিষয়ে পড়ছিলাম। তারপরে যদি যাদের যদি সমস্যা হয় উপপাদ্য বিষয়টা আবার একটু দেখে আসবা। হ্যাঁ, তাহলে আমরা ধরলাম যে কি বি পি সি, কোন বি পি সি হলো যে আমার কি কেন্দ্রস্থ, আর বৃত্তস্থ কোনটা, বি এ সি বৃত্তস্থ। ওকে, এই যে একটু খেয়াল করো তো, বৃত্তস্থ বি এ সি কে আমি কি কোন এ দ্বারা প্রকাশ করতে পারবো না? হ্যাঁ পারবো, কারণ বি এস সি যে কথা কোন এ, একই কথা লিখলাম। তাহলে আমরা কি জানি গত 20 পড়ছিলাম না, গত 20 মনে আছে তো কি ছিল, বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি দ্বিগুণ। তাহলে এই কারণে লিখলাম কি কেন্দ্রস্থ কোণ বিএসসি সমান বৃত্তস্থ কোণ দ্বিগুণ লিখলাম। তাহলে এটা কি করা যায়, এক নম্বর সমীকরণ বললাম। ওকে, ভালো করে একটু খেয়াল করো, দেখো এরপর এটা যেহেতু আমার পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য এক নম্বর সমীকরণ গেল, তাহলে কি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জন্য কি আমি একটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ পাবো না? তাহলে লিখলাম কি কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ই আর এফ, দেখো ই আর এফ চাপের উপর চাপের উপর অবস্থিত কি কেন্দ্রস্থ। তাহলে দেখো এখানে কোনটা কেন্দ্রস্থ আগে চিহ্নিত করবো। তাহলে এই যে এখানে আমরা কি পাবো, একটা কেন্দ্রস্থ কোণ পাবো। এই যে এটা হলো যে আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, বুঝতে পারছো তো? হ্যাঁ, তারপর কি বলবো, তাহলে কেন্দ্রস্থ কি কোণ বি ই কিউ এফ, এটা হলো যে আমার কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ ই কিউ এফ, এবং বৃত্তস্থ কোণ কোনটা, ই ডি এফ। দেখা গেল। আবার দেখো তো আগের মতো কি কোন ইউডিএফ কে কোন ডি দ্বারা চিহ্নিত করা যাবে না? হ্যাঁ করা যাবে। তারপর উপপাদ্য 20 অনুসারে দেখা যাচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এটাও ক্লিয়ার। এরপর দেখো দুইটা সমীকরণ পাইলাম না? ওকে, এরপর কি কাজ করব, এক নং আর দুই নং কি করব, যোগ করব। ওকে, তারপর দেখো এক নং এবং দুই নং যোগ করলাম, তাহলে কোণ বিপিসি প্লাস ই কিউ এফ প্লাস, এখানে দুই নম্বরের ক্ষেত্রে কি টু টু আছে, তাহলে টু কমন নিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোণ এ আর কোণ ডি লিখলাম। হ্যাঁ, দেখো প্রশ্নাবলী কি বলা ছিল, প্রশ্নাবলী বলা ছিল যে স্বীয় কোণ দ্বয় সম্পূরক, তার মানে কি বিষমকোণ বলা যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারবো, কোণ এ প্লাস কোণ ডি কত, বিষমকোণ লিখলাম। তাহলে টুর সাথে টু দুই সমকোণ গুণ করলে কত হবে, চার সমকোণ বলা যাচ্ছে তো? হ্যাঁ, চার সমকোণ লিখলাম। তাহলে দেখো তো একটু খেয়াল করো, এই অর্থাৎ আমি কি বলতে পারবো কি আমার এখানে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত, এটা তো আমরা জানি। যে কোনো একটা বৃত্ত বা কেন্দ্রের জন্য বৃত্তের কেন্দ্রের মধ্যে উৎপন্ন কোণ কত হবে, চার সমকোণ হবে, ঠিক না? তাহলে সেজন্য আমি বললাম যে কি কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ চার সমকোণ। ক্লিয়ার? এরপর দেখো এখন একটু বুঝতে হবে, আমরা চাপ জিনিসটা কি জানি। চাপ হলো, দেখো এই লাইনটা বোঝার জন্য তোমাদের একটু জিনিস বুঝতে হবে, সেটা হলো যে কি ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের পরিধির উপর যে দুইটা বিন্দু নিলাম, দেওয়ার পরে দুইটাকে যোগ করলে আমি কি পাচ্ছি, দুইটা চাপ পাচ্ছি না? দেখো তো এই চাপগুলো কি তোমরা কি নাম জানো? আশা করি তোমরা জানার কথা, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। একটি রেখা যখন এই যে দেখো বৃত্তের পরিধির উপর দুইটি বিন্দু যোগ করলে পরিধির উপরে আমরা কি পাচ্ছি, একটা চাপ পাচ্ছি না? এই চাপটা হলো যে কি বৃত্তকে দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, দেখো একটা কি বড় অংশ আর একটা কি ছোট অংশ না? এই যে বড় অংশের একটা নাম আছে, ছোট অংশের কি একটা নাম আছে। তো বড় অংশটাকে আমরা কি নাম দিই, বড় অংশটাকে আমরা বলি যে অধিচাপ, আর এই যে ছোট অংশটাকে আমরা বলবো যে কি উপচাপ। ওকে,
অধিচাপ উপচাপ। এখন ওই এই যে লজিকটা আমরা কি করব, আমাদের প্রমাণটার জন্য একটু কাজে লাগাবো। তাহলে দেখো তো একটু খেয়াল করো কি লিখবো, লিখবো বিসি সমান ইএফ হওয়াই, এটা কোথা থেকে জানি বিসি সমান ইএফ, কারণ আমাদের প্রশ্ন বলে দিয়েছে সমান সমান ভূমি, ওই কারণে বললাম যে কি বিসি সমান ইএফ হওয়াই বিসি দ্বারা ছিন্ন উপচাপ। তাহলে বিসি দ্বারা, এই যে বিসি দ্বারা আমরা কি পাচ্ছি, একটা উপচাপ পাচ্ছি না, ছোট অংশ, খেয়াল করো। তারপর ইএফ দ্বারা ছিন্ন উপচাপ, তাহলে ইএফ দ্বারা আমরা কি পাচ্ছি, একটা উপচাপ পাচ্ছি নিচের অংশটা না। হ্যাঁ, এই দুটো উপচাপ কি হবে, আমরা বলতে পারবো সমান হবে। ওকে, তাহলে দেখো তো একটু খেয়াল করো, বিসি সমান ইএফ হওয়ার কারণে বিসি দ্বারা চিহ্ন উপচাপ সমান ইএফ দ্বারা চিহ্ন উপচাপ দ্বয় কি সমান। অর্থাৎ এই কথাটাকে তাহলে আমরা একটু কি করবো, গোছায় লিখলে কি হয় দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে বিসি যদি ত্রিভুজটাকে যদি সমানভাবে, বিসিটা যদি ত্রিভুজটাকে ভাগ করে একটা ছোট অংশ আর একটা কি বড় অংশ, তাহলে ছোটটাকে আমি কি বলবো উপচাপ, বড়টাকে কি বলবো অধিচাপ। তাহলে দেখো তো ছোট চাপ কোনটা, বি এ সি, তাহলে বিএসি কি বলতে পারবো, বিএসি উপচাপ বলা যাবে তো। হ্যাঁ, তাহলে বিএসি উপচাপ সমান, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ইএফটা, ত্রিভুজটা কি দুইটা ভাগে ভাগ করছে না, একটা বড় অংশ আর একটা ছোট অংশ, তাহলে ছোট অংশটাকে আমি কি বলতে পারবো উপচাপ বলতে পারবো। তাহলে উপচাপ কোনটা কিভাবে লিখবো, ই আর এফ, তাহলে কি লিখলাম ই আর এফ উপচাপ সমান। ওকে, আগের লাইনে থেকে পাচ্ছি উপচাপ দ্বয় কি সমান। তাহলে একটু খেয়াল করো, এ উপচাপ আর এখানে উপচাপ যদি সমান হয়, তাহলে এ অধিচাপ আর এ অধিচাপ দ্বয় কি সমান হবে না। ওই কারণে আমি লিখবো, তাহলে এখানে বি এ সি যদি উপচাপ হয়, তাহলে বিপরীতটাকে আমি কি বলতে পারবো অধিচাপ। তাহলে বি এইচ সি, এই যে কারণে লিখলাম কি বি এইচ সি অধিচাপ সমান, এখানে অধিচাপ কোনটা হবে বড় অংশটা, ই ডি এফ হলো যে অধিচাপ। ওকে, তাহলে বি এইচ সি অধিচাপ সমান ই ডি এফ অধিচাপ, দুইটার জন্য সমান হয়ে গেল। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো প্রমাণটা তাহলে কি করবো, আমি একটা কাজ করি, এই লাইনটা একটু মুছে দিই। দেখো দেখো একটু খেয়াল করো, খুবই সহজ, অত কঠিন না। অনুবাদগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তা না হলে এগুলো তোমার মনে থাকবে না। ওকে, দেখো একটু খেয়াল করো, এখন আমরা কি করলাম, আমাদের প্রমাণটা কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিট করার জন্য এই যে দুইটা উপচাপ এবং অধিচাপ পাচ্ছি না, আমি কি করব, এটাকে আবার এটাকে কি করবো যোগ করব। তাহলে দেখো তো এভাবে লেখা যাবে না, বিএসসি উপচাপ না বলে উপচাপ না বলে এখন আমি কি চাপ বলে গেছি, কোনো সমস্যা হবে। তাহলে আমি একটা কাজ করি, দেখো তো বি এ সি, এই যে এই লাইনের শেষের অংশটাকে এখানে কমপ্লিট করতেছে। হ্যাঁ, বিএসসি চাপ প্লাস বিএইচসি চাপ, বিএইচসি চাপ ইকুয়াল, দেখো তো ইকুয়াল কি বলতে পারবো, ই আর এফ চাপ ওকে ইডিএফ, ইডিএফ চাপ। দেখো তাহলে অতএব দি লিখতে পারো, এটা হলো যে এই লাইনটাকে অতএব দি লিখিও। আচ্ছা, অতএব বিএসসি চাপ এবং বিএইচসি চাপ, দেখো এদিকে ছোট চাপ অংশটা আর এদিকে বড় চাপ অংশটা যদি আমি যোগ করি, তাহলে কি সম্পূর্ণ একটা বৃত্ত পাবো না। সেম ভাবে এটার জন্য কি সম্পূর্ণটা যদি আমি যদি চাপগুলো যদি যোগ করি, ইডিএফ চাপ, হ্যাঁ এই চাপ দ্বারা যদি আমি যদি সম্পূর্ণ যোগ করি, তাহলে আমি কি সম্পূর্ণ বৃত্তটা পাচ্ছি না। তাহলে বৃত্তটা যদি আমি যদি সম্পূর্ণ পাই যাই, তাহলে কি আমি কি বলতে পারবো না, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত সমান ডি ই এফ এর পরিবৃত্ত সমান হবে। তাহলে এটাই হলো যে কি আমাদের প্রমাণ। ওকে, তাহলে তোমরা কি কাজ করবো, এতটুকু লেখার পরে লিখে দেবো যে প্রমাণিত। ওকে, যদি এটা যদি তোমাদের যদি তারপর যদি কোনো লাইনে যদি সমস্যা হয়, একটা কাজ করবে কি স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে ওই যে কমেন্টে করবা, বলবে যে স্যার এই লাইনটা কিভাবে আসছে, এটা কিভাবে করবো, আপনি লিখলেন একটু আমাকে বললেই হবে, আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, ওকে, এখন আমরা 8.3-এর 7 নং প্রশ্নটা সমাধান করব। হ্যাঁ, 7 নং প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক ও তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক বৃত্তের উপর ছেদ করে। ওকে, তাহলে আমরা তো বুঝি বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি,
হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজ যদি বুঝে থাকো তাহলে আমরা একটা কাজ করি, ওই আগে ফার্স্টে এই জিনিসটা অঙ্কন করে ফেলি। হ্যাঁ, তাহলে একটা বৃত্ত নিলাম, এরপর বলতেছি কি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এখানে ধর একটা চতুর্ভুজ অঙ্কন করি। তাহলে এই চতুর্ভুজটার আমি কি করি, একটা নাম দিই। এটাকে ধরো এ দিলাম, এটাকে হলো যে বি, এটাকে হলো যে সি, আর এটাকে ডি দ্বারা চিহ্নিত করলাম। ওকে, এটা হলো যে কি, যেটা বললো বৃত্তস্থ চতুর্ভুজের অঙ্কন করলাম যে কোনো কোণের, তাহলে যে কোনো একটা কোণ নিই। হ্যাঁ, এটা তোমার ইচ্ছা মতো তুমি একটা কোণ নিবা, ধরো আমার ইচ্ছা মতো আমি কি করলাম, একটা কোণ নিচ্ছি, এটা কোণ এটা নিলাম। এমন হচ্ছে যে কোনো কোণের সমদ্বিখণ্ড, তার মানে কোণ ভিটাকে আমি কি করবো, সমানভাবে সমদ্বিখণ্ডিত করবো। ওকে, সমদ্বিখণ্ডিত করতে পারো, তাহলে সমানভাবে সমদ্বিখণ্ডিত করলাম। এখানে একটা কি করলাম, একটা বিন্দু পাইলাম, সেটা হচ্ছে ই, সমদ্বিখণ্ডিত করলাম। এরপর বলছে কি তার বিপরীত কোণ, তার মানে বি যে কোণটা আমি নিলাম, এই কোণটার বিপরীত কোণটা কি ডি না, ওকে নিলাম। তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক। ওকে, বহির্দ্বিখণ্ডক মানে বলতে গেলে এই যে এ ডি কে আমি একটা কাজ করে একটু বহির্দ্বিখণ্ডক বাইরের দিক একটু নিই, সেটা হলো যে এফ পর্যন্ত নিলাম। হ্যাঁ, বলতেছি কি তার তার বিপরীত কোণের বহির্দ্বিখণ্ডক, তাহলে এটাকে হলো যে কি সমানভাবে যদি তুমি যদি সমদ্বিখণ্ডিত করো, দেখবা যে কি এটা এ বিন্দুতে আসবে, এই যে ডি পাবা। ঠিক আছে, এখন বলতেছে কি বৃত্তের উপর ছেদ করে, তাহলে এই যে ই বিন্দুটা বৃত্তের উপর ছেদ করতেছে, এটা হলো যে আমাদের কি প্রমাণ করতে হবে। ওকে, প্রশ্নটা কি তোমরা কি বুঝতে পারছো, সাধারণ নির্বাচনটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে আমরা একটা কাজ করবো কি, বিশেষ নির্বাচনটা লিখবো। তাহলে বিশেষ নির্বাচন কি লিখতে হয় সেটা তো তোমরা জানো, যেটা সাধারণ নির্বাচন দেওয়া আছে সেটা আমরা লিখবো। তাহলে মনে করি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বি এর সমদ্বিখণ্ডক, দেখো কোন বি কে সমদ্বিখণ্ডক করলাম কি ডিই, তাহলে ডিই, এবং কোন ডি এর বহির্দ্বিখণ্ডক, তাহলে কোন ডিটা কিন্তু এটা, বহির্দ্বিখণ্ডক কোনটা এটা। ওকে, ডি এর বহির্দ্বিখণ্ডক ডিই, এই যে ডিই পরস্পর কোথায় ই বিন্দুতে, এই যে এই বিন্দুতে ছেদ করে, ছেদ করলো। ওকে, প্রমাণ করতে হবে যে, তাহলে প্রমাণ করতে হবে কি বলতেছে, ছেদ বিন্দু এই যে এদিকে হলো যে এটা ই বিন্দু পাচ্ছি, এদিকে হলো যে কোনটাকে সমদ্বিখণ্ড করলে ই বিন্দু পাচ্ছি, তাহলে সেটা হলো যে কি ছাদু বিন্দু ই বৃত্তস্থ, মানে এই যে ই বিন্দুটা হলো যে বৃত্তস্থ, এটাই হলো যে কি প্রমাণ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা কাজ করি কি, প্রমাণটা শুরু করি। তাহলে প্রমাণটা শুরু করার জন্য আমি ফার্স্টে যে ত্রিভুজটা অর্থাৎ যে চতুর্ভুজটা নিলাম, সেটা হলো যে কি এ বি সি ডি, যে চতুর্ভুজটা নিলাম সেই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা উপপাদ্য জানা আছে না, চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত, দুই সমকোণ, সেটা তোমরা জানো। এটা আমরা এরকম একটা কি উপপাদ্য প্রমাণ করেছিলাম, যদি বা না জানে থাকো আগের পড়াটা একবার রিভাইজ দিয়ে আসবা। তাহলে এ বি সি ডি চতুর্ভুজের, যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এ বি সি এই কোণটা, আর হলো যে কি কোণ এ ডি সি, তাহলে দুইটা কোণের সমষ্টি কত, দুই সমকোণ, এটা আমরা জানা আছে আমাদের এই জিনিসটা। ওকে, এটা লিখলাম। আবার একটু খেয়াল করো তো, এখানে আমরা একটু যদি একটু খেয়াল করি, এই যে কোণ এ, আমরা এখানের মধ্যে যেটা পাচ্ছি কোণ এ ডি সি, আর এদিকে হলো যে সি ডি ই, এই যে সম্পূর্ণ কোণটা, যদি আমি যদি এখন যদি সম্পূর্ণ কোণটা যদি নিতে চাই, হ্যাঁ, এই সম্পূর্ণ কোণটাকে আমি কি বলতে পারবো, এক সরলকোণ বলা যাবে না, এক সরলকোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা এক সরলকোণ পাচ্ছি। তাহলে আমি এই জিনিসটাকে কি এভাবে বললে কোনো সমস্যা হবে, দেখো তো এ বি সি, অর্থাৎ এই কোণটা প্লাস এই যে কোণটা নিলাম না, এই কোণটা প্লাস কোণ সি ডি এফ, বলা যাবে তো। তাহলে এই কারণে কি লিখলাম, কোণ এ ডি সি প্লাস সি ডি এফ, এই যে দুই সমকোণ। কেন দুই সমকোণ সেটা তো বুঝতে পারছো। ওকে, এই যে কোণটা আসবে, এটা এটা দুই সমকোণ। দেখো তো একটু খেয়াল করো তো, এখানে আমরা কি পাচ্ছি, দুই সমকোণ পাচ্ছি, এখানে কি পাচ্ছি, দুই সমকোণ পাচ্ছি। তাহলে যেহেতু দুই সমকোণ সমান, তাহলে আমি কি বলতে পারবো না, এই যে সম্পূর্ণ কোণদ্বয়ের সমষ্টি, এই সম্পূর্ণ কোণদ্বয়ের সমষ্টি কি হবে, সমান হবে। ওকে, তাহলে কি বললাম, এই যে এই কোণদ্বয়ের সমষ্টি লিখলাম, আর এদিকে হলো যে কোণদ্বয়ের সমষ্টি লিখলাম। এখন একটু খেয়াল করো তো, এখানের মধ্যে কোণ দুইটার ক্ষেত্রে বাম পাশ এবং ডান পাশের মধ্যে কে কে সেম, দেখা যাচ্ছে কোণ এডিসি, এই যে এখানে আমরা কি পাচ্ছি কোণ এডিসি, তাহলে এই কোণটা কাটা যাবে, এই কোণটা কাটা যাবে, সমান বলে। ওকে, তাহলে আমাদের কি থাকতেছে, কোণ এবিসি ইকুয়াল কোণ
সি ডি এফ দেখা যাচ্ছে। এখন আমরা কাজ করব কি, এর পরের লাইনে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। এখন কোশ্চেন হলো যে কেন 2 দ্বারা ভাগ করব? 2 দ্বারা এই কারণেই ভাগ করব, কারণ আমার দরকার হলো যে কোন সি ডি ই এর মানটা কত। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার এই কোণটার মান কত, এটা আমি বের করতে করব। তাহলে এটা কিভাবে বের করব? তো সেজন্য আমি কি করলাম, 2 দ্বারা ভাগ করলাম। তাহলে 2 দ্বারা ভাগ করলে হাফ কোণ এবিসি পাচ্ছি, আর এদিকে একটু খেয়াল করো তো, হাফ কোণ সি ডি এফ পাচ্ছি না? তাহলে দেখো তো একটু, তাকাও তো, এই যে বাইরের যে কোণটা না, এই যে সম্পূর্ণ কোণটাকে ডিটা যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি আমি বলতে পারবো না এই যে এখানের মধ্যে কি পাচ্ছি, কোণ সি ডি এফ, কোণ সি ডি এফ, এই যে সম্পূর্ণ যে কোণটা পাচ্ছি এটা অর্ধেক সি ডি ই লেখা যাবে তো? তো এই কারণে কি করলাম, এই যে এখানে এই কারণে সি ডি ই লিখলাম, এই যে সি ডি ই, হাফ সি ডি এফ এর জায়গায় কোণ সি ডি এফ লিখলাম। ওকে, এটা তো বুঝতে পারছো? তো বুঝে থাকলে তো পাশে একটু হেডলাইন করো তো, হাফ ব্র্যাকেট দিয়ে লিখে দেবা, যেহেতু এত এত সমান এত। ওকে, এখন আমাদের টার্গেটটা হলো, এটা তো আমরা বের করেছি, কোন সিডি এর মানটা তো বের করেছি। এই যেটা বের করার জন্য কিন্তু আমি কি করলাম, এই এতটুকু কাজ করছে। এখন টার্গেট হলো এ বি সি ডি চতুর্ভুজ যে পাচ্ছি, তাহলে এখানে আরেকটা চতুর্ভুজ পাচ্ছি না, সেটা কোন চতুর্ভুজ দেখো তো, এ বি এ ডি, তারপর এদিকে হলো যে কি ই বি। এখন আমাদের টার্গেট হলো যে এই চতুর্ভুজটা কি বৃত্তের ভিতরে অবস্থিত, এটা আমরা একটু দেখবো। বৃত্তের ভিতরে কখন অবস্থিত হবে, যদি এই যে চতুর্ভুজটা এ ডি ই এফ এর বিপরীত কোণদ্বয় যদি সমষ্টি দুই সমকোণ হয়, তাহলে এটা কি হবে, বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে। তো সেজন্য আমি কি কাজ করলাম, আমি একটা কাজ করলাম যে কি এ বি ই, এই কোণটা, এই যে কোণ এটা, আর এ ডি ই এই যে কোণটার মান বের করবো। তো সেজন্য আমি কি করলাম, লিখলাম। ওকে, ওকে, এটা লিখলাম। এখন এই কোণটার মান বের করার জন্য আমি একটা কাজ করলাম যে কি এ বি সি কে, এ বি ই কে কোনোভাবে ভাগ করা যাচ্ছে না, তাহলে এ কোণ এ বি এভাবে থাকুক। এরপর দেখো কোণ এ ডি ই কে কি ভাঙা যায় কিনা, এ ডি ই লিখলাম না? তাহলে দেখো তো এটা কি কি আমি ইচ্ছা করলে এ ডি ই কে কি ভেঙে লিখতে পারবো না? এই যে কোণটা পাচ্ছি, কিভাবে ভেঙে লিখবো দেখো তো, এখানে একটা কোণ পাচ্ছি, এখানে একটা কি কোণ পাচ্ছি, তাহলে এই কোণটা, এই যে কোণ এ ডি ই এর জায়গায় আমি এখানে এক্সট্রা কি করলাম, এই কোণটা লিখলাম। বুঝতে পারছো? অর্থাৎ কোণ এ ডি এর জায়গায় এ ডি সি, এ ডি সি এই যে টিক চিহ্নটা, কোণ সি ডি ই, সি ডি ই লিখছি। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, দেখো এ বি ই লিখলাম না, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কি সমান, তাহলে সমান হলে আমি কি লিখতে পারবো, অর্থাৎ কোণ এ বি এর জায়গায় হাফ এ বি সি লেখা যাবে, এ বি সি অর্থাৎ দুইটার যোগফল অর্ধেক। ওই কারণে কি করলাম, এই যে কোণ এ বি এর জায়গায়, এ বি এর জায়গায় আমি হাফ এ বি সি লিখলাম। কিভাবে লিখলাম সেটা তো জানো, কোণ এ বি সি কে বিইটা সমদ্বিখণ্ডিত করছে, ওই কারণে এটা অর্ধেক। ওকে, লেখা গেল। তারপর এই কোণটার মান কিন্তু আমি আগে বের করেছিলাম, ঠিক না, করছিলাম না? এই যে কোথায়, কোণ সিডিই, কোণ সিডিই, তাহলে কোণ সিডি এর মান কত বের করছিলাম, সেটা হলো যে আমাদের এখানে আমরা পাচ্ছি, ঠিক না, এই যে কোণটা। তাহলে আমি কি করলাম, এই কোণটাকে এখানে লিখলাম, এই কোণের জায়গায়। বুঝতে পারছো তো? হ্যাঁ, যদি বুঝে থাকো দেখো একটু খেয়াল করো, হাফ এবিসি প্লাস হাফ এবিসি, তাহলে দুইটা আমি যোগ করলে কি পাবো, সম্পূর্ণ এবিসি পাবো না? কিভাবে হয় বুঝতে পারছো? দেখো হাফ, আমি একটু বলি, হাফ হলো যে এ বি সি প্লাস হাফ কোণ এ বি সি। এখন তুমি যদি কোণ যদি এ বি সি যদি কমন নাও, তাহলে কমন নিলে এখানে পাবা যে কত, অর্থাৎ এ বি সি টু কমন নিলে ওয়ান ওয়ান যদি তুমি যদি নাও, তাহলে এখানে পাচ্ছ কত, টু। তার মানে টু ডিভাইড বাই টু, টু টু কাটা গেলে কি কোণ এ বি সি বলা যাচ্ছে, এই কারণে এখানে এই জিনিসটা অর্থাৎ এই মানটা আমি লিখতে পারলাম। ওকে, এরপর দেখো কি করব,
তাহলে দুইটা কোণ দেখো, এ কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এটা আমরা কি বের করলাম। এখন এই মানটা কি আমি কি আগে ফার্স্টে বের করছিলাম, ঠিক আছে, এখান থেকে কি বলতে পারতেছি দুই সমকোণ, তাহলে আমি জাস্ট এখানে কি করলাম মানটা বসাই দিয়েছি দুই সমকোণ। এই যে এখন আমাদের কি প্রমাণটা কিছুটা হয়ে গেল দেখো, তাহলে আমি কি বের করে ফেললাম এ বি ই, এই কোণটা এ ডি ই দুই সমকোণ বের হয়ে গেছে। তো দুই সমকোণ বের হয়ে গেলে তাহলে আমি কি বলতে পারবো, যেহেতু এ বি ই ডি চতুর্ভুজের এই লাইনটাকে লিখতেছে কোণ এ বি ই প্লাস এ কোণ এ ডি ই সমান দুই সমকোণ, সেহেতু এ বি ই ডি চতুর্ভুজটি বৃত্তস্থ। যেহেতু দুই সমকোণ হয়ে গেল, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয়ে গেল, তাহলে আমি কি বলতেছি, সেহেতু এ বি ই ডি চতুর্ভুজটি বৃত্তস্থ। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এখন প্রমাণটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখো কিভাবে কমপ্লিট করবা, তাহলে লিখে দেবা, সুতরাং সুতরাং এই বিন্দুটি বৃত্তস্থ। এটা হলো যে কি প্রমাণিত। ওকে, এই যে জিনিসটা কি করতে বলছে আমাদেরকে, এই বিন্দুটা যে বৃত্তস্থ চতুর্ভুজ এটা আমরা প্রমাণ করে ফেলেছি। তারপর যদি তোমাদের যদি সমস্যা হয়, ওই লাইনটা কি করবে, স্ক্রিনশট নিবা বা খাতায় লিখবা, লেখার পরে কমেন্ট করবা এই লাইনটা এটা কিভাবে আমি লিখলাম, এটা কিভাবে আসলো, অবশ্যই কমেন্ট করবা। ওকে, তাহলে আজকে এতটুকু থাকো, যেহেতু আমাদের 8.3 কমপ্লিট, তাহলে আমরা এটার উপর 8.2 8.3 এর উপর এমসিকিউ পরীক্ষা দিব। আমি ডেটটা বলে দিব তোমাদেরকে, গ্রুপে পোস্ট করে দিব।